হ্যাঁ স্যার। আচ্ছা চলো, যেহেতু স্টার্টিংটা কিছুটা একটু সিলেবাসের ব্যাপারে বলবো, আমি কোন পার্টটা করাবো না করাবো সেই ব্যাপারটা একটু বলে নিই। তোমরা আছো হচ্ছে এবার ফিফথ সেমিস্টারে, যদি না পরীক্ষার কিছু বলে, তোমরা তাহলে ফিফথ সেমিস্টারে আছো সেই হিসাবে দেখতে গেলে। ফিফথ সেমিস্টারে কী কী পড়তে হবে দেখে নাও। কোর কোর্স দুটো আছে, কোয়ান্টাম মেকানিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশান একটা, সলিড স্টেট ফিজিক্স একটা। আহ, এটা হচ্ছে তোমাদের কোর কোর্স, এটা হচ্ছে তোমাদের কোর কোর্স মেন পেপার। আর নেক্সট যেটা আছে এই দুটো, এইটাকে বলা হয় ডিএসি বা ডিসিপ্লিন ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ, ডিএসি পেপার। এই দুটো পেপার, এই দুটো পেপারে তোমরা দেখো, যদি তোমরা এই দুটো পেপারটা দেখো ভালো করে, তাহলে এই পেপারে তোমাদের কিন্তু অনেকগুলো চয়েস আছে। এবার চয়েসের মধ্যে থেকে আমাদের করানো হবে হচ্ছে ক্লাসিক্যাল ডিনামিক্স, এই পার্টটা করানো হবে, আর নিউক্লিয়ার ফিজিক্স, নিউক্লিয়ার অ্যান্ড পার্টিকেল ফিজিক্স করানো হবে। বাকিগুলো কারণ হবে না, কারণ রিলেটিভলি এই দুটো ইজি, অন্যগুলোর তুলনায় রিলেটিভলি এই দুটো ইজি, আর এইগুলো আগাগোড়া ছিল। আর তোমরা যদি কোনো কম্পিটিটিভ এক্সাম দাও, যেগুলো হচ্ছে ধরো তোমাদের ওই নেট বলো, পরে আর কি, এখন না, এমএসসির পর ধরো যদি নেট দাও বা জ্যামই যদি দাও, তোমাদের কিন্তু এই জায়গাগুলো থেকে প্রশ্ন কিন্তু আসে। তোমরা যদি জ্যামও দাও তাহলেও এই জায়গাটা, যে পার্টিকুলারলি ক্লাসিক্যাল ডিনামিক্সটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। ক্লাসিক্যাল ডিনামিক্সে তোমাদের, আর নিউক্লিয়ার ফিজিক্সটাও ইম্পর্টেন্ট পার্ট। মজার ব্যাপার দেখো, নিউক্লিয়ার ফিজিক্সটা কিছুটা তোমাদের যেহেতু হয়নি তাই এটা দুঃখের বিষয়, কিন্তু নিউক্লিয়ার ফিজিক্সটা তোমাদের আগের সেমিস্টারেও ছিল কিছুটা অংশ ইন মডার্ন ফিজিক্সে অ্যাজ কোর কোর্স। তো তোমাদের এটা কমন টপিক হয়ে যাচ্ছে, তো এটা তোমাদের একটা সুবিধা। তো আপাতত আমি এই ডিএসসি পেপারটা স্টার্ট করব, যেটা হচ্ছে নিউক্লিয়ার অ্যান্ড পার্টিকেল ফিজিক্সের একটা অংশ তোমাদেরকে করাবো। আমি একবার দেখিয়ে নিই সিলেবাসটা কোনটা আছে। নিউক্লিয়ার অ্যান্ড পার্টিকেল ফিজিক্স, এটা হচ্ছে আমার ডিএসসি পেপার। দাঁড়াও, ডিএসসি 2, ডিএসসি 3-তে আছি। এটা কি ডিএসসি 2? হ্যাঁ, নিউক্লিয়ার অ্যান্ড পার্টিকেল ফিজিক্স, এইটা হচ্ছে তোমাদের সিলেবাস। নিউক্লিয়ার অ্যান্ড পার্টিকেল ফিজিক্স এই পার্টটাও তোমাদের আগের বার ছিল কিছুটা, জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার নিয়ে, যেগুলো আর কি জেনারেল প্রপার্টিজ অফ নিউক্লিয়াই, রেডিও অ্যাক্টিভিটি কিছুটা তোমাদের আগের বার ছিল। এইগুলো এক্সট্রা আছে, নিউক্লিয়ার মডেল এইগুলো সব এক্সট্রা কিছু কিছু পার্ট রয়েছে। যে পার্টটা দিয়ে আমি স্টার্ট করব সেটা হচ্ছে এইটা দিয়ে, পার্টিকেল অ্যাক্সিলারেটর অ্যান্ড ডিটেক্টর অ্যাক্সিলারেটর অ্যান্ড ডিটেক্টর, এই পার্টটা দিয়ে আমি স্টার্ট করব। আজকে স্টার্ট করব হচ্ছে পার্টিকেল অ্যাক্সিলারেটর দিয়ে। পার্টিকেল অ্যাক্সিলারেটর দিয়ে আমি আজকে স্টার্ট করব। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক তাহলে। পার্টিকেল অ্যাক্সিলারেটর কাদেরকে বলে? আচ্ছা, অ্যাক্সিলারেটরের ব্যাপারে তোমরা নিশ্চয়ই শুনেছো। স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ তো? একটু জানিও। স্যার দেখতে হ্যাঁ, পাচ্ছি। অ্যাক্সিলারেটর কাদেরকে বলে? অ্যাক্সিলারেটর মানেই তোমরা বোঝো অ্যাক্সিলারেট করাবার একটা ব্যাপার আছে। একটা কোনো অ্যাক্সিলারেশন করাবে, পার্টিকেলের দ্বারা অ্যাক্সিলারেশন হবে। তোমরা শুনেছো কি না জানি না, একটা কেস আছে সার্ন, সিইআর, ওদের একটা বিশাল বড় একটা এক্সপেরিমেন্ট হয়েছিল। তখন আমরা এমএসসি পড়তাম, সেই সময় একটা এক্সপেরিমেন্ট হয়েছিল। নিউ পার্টিকেল খুঁজে বের করার হ্যাঁ জন্য হ্যাঁ দুটো হ্যাঁ হ্যাঁ, পার্টিকেল গিবস করে যেত। গিবস বোস সরি হিগস বোসান, গিবস আলোর বলছি। থেকে বেশি গতি নিয়ে যায় কিনা সেটা। হ্যাঁ হ্যাঁ, হিগস বোসান বলে একটা পার্টিকেল আবিষ্কার হয়েছিল। এইটা হচ্ছে সেই সার্নের সেই কোলাইডার পার্টিকেলটা। এই যে টানেল দেখতে পাচ্ছ তো, এই টানেলের মধ্যে এরকম এরকম ওরা বানিয়েছিল পার্টিকেল অ্যাক্সিলারেটরটা। এটার সাইজ হচ্ছে, এই দেখো, একটা পুরো একটা দেশকে প্রায় ইয়ে করে রেখেছে। দেশ বলবো না, স্টেট বলবো, যাই হোক, এত বড় একটা জায়গা জুড়ে তোমার ওই অ্যাক্সিলারেটরটা রয়েছে। এটা কোথায় যেন? এটা সার্ন, জেনিভাতে। জেনেভা। সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ড, তো সুইজারল্যান্ড। এইটা বিশাল বড় একটা এক্সপেরিমেন্ট করতে পেরেছে। তো এইটার পারপাসটা কী ছিল, মেন কাজটা কি? লার্জ হেড্রান কোলাইডার, এলএইচসি, তোমরা একটু ইন্টারনেটে দেখলে জানতে পারবে।
এইটার মেন পারপাসটা ছিল যে দুটো পার্টিকেলকে আমাকে প্রচুর এনার্জি দিয়ে কোলাইড করাতে হবে, দুটো পার্টিকেলকে প্রচুর এনার্জি দিয়ে কোলাইড করাতে হবে, সংঘাত করাতে হবে। এবার এই এনার্জিটা আমি দেবো কী করে পার্টিকেলের মধ্যে? পার্টিকেল খেয়াল করো, অ্যাক্সিলারেশন আছে তার মানে কি, তার ভেলোসিটি বাড়ছে, ভেলোসিটি বাড়ছে মানে তার কাইনেটিক এনার্জি আছে, মানে যদি আমি পার্টিকেলকে অ্যাক্সিলারেট করাই তার কাইনেটিক এনার্জি ক্রমশ বাড়বে। আর কাইনেটিক এনার্জি যদি বাড়ে তাহলে আমার জিনিসটা কি হবে, আমার পার্টিকেলটার এনার্জি বাড়বে, কারণ অ্যাক্সিলারেট হচ্ছে। এবার কি করে তুমি একটা পার্টিকেলকে নর্মালি অ্যাক্সিলারেট করাতে পারো, কীভাবে নর্মালি কীভাবে করাতে পারো সেটা আমি আগে একটু ডিসকাস করি। ধরো তোমার কাছে একটা প্লেট রয়েছে বা দুটো প্লেট রয়েছে ধরো, আর এই প্লেটের এই অঞ্চলে একটা পার্টিকেল রয়েছে, সে পজিটিভলি চার্জ পার্টিকেল, ঠিক আছে, পজিটিভলি চার্জ পার্টিকেল রয়েছে, পার্টিকেলটা রেস্টে আছে, কথার কথা আপাতত ধরছি রেস্টে আছে, ভি ইকুয়ালস টু জিরো, ভি জিরো ইকুয়ালস টু জিরো, ইনিশিয়াল ভেলোসিটি জিরো। তো তুমি কি করতে পারো যাতে পার্টিকেলটা মুভ করে এই প্লেটের কাছে আসে? খেয়াল করে দেখো কি করতে পারো। যেহেতু এটা আমার পজিটিভলি চার্জ পার্টিকেল, হ্যাঁ বলো, পোটেনশিয়াল ডিফারেন্স চেঞ্জ করব। একদম। আমি কি করবো কি, আমি এই প্লেটটাতে আমি প্লাস পোটেনশিয়াল দেবো আর এই প্লেটটাতে আমি মাইনাস পোটেনশিয়াল দেবো, কথার কথা। তাহলে হবে কি, দুটো প্লেটের মধ্যে আমার একটা পোটেনশিয়াল ডিফারেন্স ভি সৃষ্টি হবে, পোটেনশিয়াল ডিফারেন্স ভি দুটো প্লেটের মধ্যে সৃষ্টি হবে। আর এই প্লাসটার জন্য আমার এই পার্টিকেলটা এই দিকে কি হবে, ঠেলবে, আর নেগেটিভটা একে টানবে, তার মানে পার্টিকেলটা মুভ হবে। তো এই পার্টিকেলটা এখান থেকে যতক্ষণে আমার এখানে এসে পৌঁছবে ততক্ষণ তার কিন্তু একটা ভেলোসিটি সে গেইন করে নিয়েছে, এই ভেলোসিটিটাকে আমি ধরছি ভি। ধরো এটা হচ্ছে ভি জিরো হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি হচ্ছে ভি, শুধু ভি। তো এই স্মল লেটার ভি, এই ভেলোসিটিটা কত হবে, এইখান থেকে পার্টিকেলটার এখানে আসতে কত পরিমাণ এই যে ভেলোসিটি গেইন করলো সেটা কোনোভাবে কি আমার এই পোটেনশিয়ালের ওপর রিলেট করবে? কি ফর্মুলাতে রিলেট করবে? ধরে নাও পার্টিকেলটার চার্জ হচ্ছে কিউ, পার্টিকেলটার চার্জ হচ্ছে আমার কিউ। সেই অবস্থায় আমার একটা ফর্মুলা আছে খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, হাফ এম ভি স্কোয়ার, অ্যাকচুয়ালি চেঞ্জ ইন ভেলোসিটি হবে ভি মাইনাস ভি জিরো স্কোয়ার, ভি মাইনাস ভি জিরো সরি ভি স্কোয়ার মাইনাস ভি জিরো স্কোয়ার। ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, সেটা ইন্টু কিউ ভি। এই ভিটা হচ্ছে আমার পোটেনশিয়াল ডিফারেন্সটা, ক্যাপিটাল ভিটা, পোটেনশিয়াল ডিফারেন্সটা। এটা অ্যাকচুয়ালি আমি এটা কিন্তু এরম রয়েছে, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি জিরো স্কোয়ার ইকুয়ালস টু কিউ ভি। এটা হচ্ছে আমার ফাইনাল কাইনেটিক এনার্জি, ফাইনাল কেই, আর এটা হচ্ছে ইনিশিয়াল কেই, এটা হচ্ছে আমার ইনিশিয়াল কেই। এটা হচ্ছে আমার ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। এবার খেয়াল করে দেখো, আমি স্টার্টিংয়ে ধরেছিলাম যে এই পার্টটা জিরো আছে, ইনিশিয়াল ভেলোসিটি জিরো, তাহলে এই পার্টটা আমার জিরো হয়ে গেল, এই পার্টটা জিরো হয়ে গেল, হুইচ ইমপ্লাইজ হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু কিউ ভি। এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে আমাকে যদি আমাকে হাফ এম ভি স্কোয়ার, এমটা হচ্ছে মাস অফ দ্য পার্টিকেল, হাফ এম ভি স্কোয়ার আমাকে যদি এনার্জি, কাইনেটিক এনার্জি দিতে হয়, তাহলে আমাকে কিউ ভি পরিমাণ, এই কিউ ভি মানে ভি পরিমাণ পোটেনশিয়াল আমাকে ক্রিয়েট করতে হবে। এই পোটেনশিয়াল ক্রিয়েট করতে পারলে একটা চার্জ পার্টিকেল অটোমেটিক সে অ্যাক্সিলারেট করবে, ঠিক আছে। আর কত পরিমাণ অ্যাক্সিলারেশন বা কত পরিমাণ ভেলোসিটি চেঞ্জ হবে সেটা আমি এখান থেকে পাচ্ছি, এই ফর্মুলা থেকে পাচ্ছি। তার মানে আমরা বুঝতে পারলাম যে যদি আমাকে একটা চার্জ পার্টিকেলকে যদি আমাকে অ্যাক্সিলারেট করাতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আমাকে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট এ পোটেনশিয়াল ডিফারেন্স। ক্রিয়েট এ পোটেনশিয়াল ডিফারেন্স। তো
তো চলো পোটেনশিয়াল ডিফারেন্স এবার কী করে ক্রিয়েট করতে পারবো, যদি আমরা কোনোভাবে ক্রিয়েট করতে পারি তাহলেই সেটা আমার অ্যাক্সিলারেটর হয়ে যাবে। কারণ চার্জ পার্টিকুলার এটা একটা ব্যাপার আছে যে পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে রাখলেই চার্জ অ্যাক্সিলারেট শুরু করবে, তাহলেই আমার যে জিনিসটা আমার দরকার সেটা পেয়ে যাব। তো স্টার্টিং করছি আমরা সবার প্রথম অ্যাক্সিলারেটর দিয়ে, পার্টিকেল অ্যাক্সিলারেটর দিয়ে, ভ্যান ডে গ্রাফ ইলেকট্রোস্ট্যাটিক জেনারেটর বা ভ্যান ডে গ্রাফ অ্যাক্সিলারেটর। আহা কি হলো, রোটেট করে গেল, সরি। এটাকে বলে ভ্যান ডে গ্রাফ ইলেকট্রোস্ট্যাটিক জেনারেটর। জিনিসটা কি, এইটা আমার একটা সিস্টেম আছে। ভ্যান ডে গ্রাফ জেনারেটর তোমরা পড়েছো হচ্ছে ক্লাস 12-এর বইতে যে ইলেকট্রোস্ট্যাটিক পার্টটা ছিল সেখানটায় তোমরা কিছুটা পড়েছো। সরি ক্লাস 11 না, ক্লাস 12-এ। ক্লাস 12-এ যে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ছিল ওর মধ্যে একটুখানি ছিল কিন্তু স্থির তড়িৎ বিজ্ঞান যেটা ছিল সেখানে কিন্তু এই পার্টটা কিছুটা ছিল। তো ভ্যান ডে গ্রাফ জেনারেটর কীভাবে কাজ করে সেটা একবার বুঝে নিই। নর্মালি এইখানটায় একটা স্পাইক আছে। স্পাইক মানে হচ্ছে একটা মানে কাঁটা কাঁটা লাগানো একটা ব্রাশ, কাঁটার মতো একটা ব্রাশ। সেটাকে আমি কি করেছি পজিটিভ পোটেনশিয়ালে রেখেছি। এ দেখো স্পাইকটাকে আমি প্লাসের সাথে, ব্যাটারির এখানে একটা ব্যাটারি রয়েছে, ব্যাটারির প্লাসের সাথে কানেক্ট করা আছে। ছবিটা আশা করছি দেখতে পাচ্ছ সবাই। ব্যাটারির প্লাসের সাথে আমি স্পাইকটাকে কানেক্ট করে রেখেছি। তাহলে কি হবে, ব্যাটারির প্লাসের সাথে কানেক্ট করে রাখলে, এবার স্পাইকের একটা অদ্ভুত ব্যাপার আছে। এরকম যদি স্পাইক থাকে যেটা ধরো কথার কথা এরকম কোনো একটা জিনিস, সেটাকে তুমি যদি কোনোভাবে প্লাস করে রাখো, পজিটিভ চার্জ করে রাখো বা পজিটিভের সাথে কানেক্ট করে রাখো, এটা একটা এরকম একটা স্পাইক কোনো একটা ব্রাশের, এটা যেহেতু এখানে সারফেস এরিয়া খুব কম, এটা একটা প্রপার্টি বলতে পারো। কী করবে, ওই চার্জটাকে না বাইরে ছাড়তে শুরু করবে। ওই পজিটিভ চার্জটাকে ও কী করবে, এরকম একটা চার্জ স্পাইক কী করবে, বাইরে ছাড়তে শুরু করবে। সেটা অনেকভাবে করতে পারে, হয়তো হাওয়া থেকে ইলেকট্রন টেনে নিল, তাহলে আমার পজিটিভ আয়ন তৈরি হলো সেইরাম। যাই হোক, মোদ্দা কথা আমরা কী পাবো, এইটুকুনি ধরে নাও যে আমরা প্লাস চার্জ এই স্পাইকগুলো ছাড়তে শুরু করবে, কারণ এখানে সারফেস এরিয়া খুব কম আছে। তো এক্ষেত্রে কি হচ্ছে, এই যে চার্জ স্পাইকটা রয়েছে এ কী করছে, চার্জটা ছাড়ছে। আর এখানটায় আমার একটা কি বলবো, এই রোলার টাইপের লাগানো রয়েছে, যেটা মানে ওই সাইকেলের চেনের মতো আর কি, কিন্তু হ্যাঁ ওই টাইপের বেল্ট রয়েছে, অবভিয়াসলি বেল্ট রাখা রয়েছে সেইটা। আর এখানে এই যে রোটেটারটা রয়েছে এটাকে একটা মোটর দিয়ে কানেক্ট করা, তাহলে হবে কি, ধরো মোটরটার জন্য এই রোটেটারগুলো ঘুরবে, আর তাহলে এই বেল্টটাও ঘুরবে, এরমভাবে বেল্টটা ঘুরছে। তাহলে এই চার্জ স্পাইকটা কী করছে, যত আমার পজিটিভ চার্জ ছাড়ছে সেই যেহেতু এটা আমার এই বেল্টের কাছাকাছি রয়েছে, চার্জগুলো কী হচ্ছে এই বেল্টের মধ্যে চলে যাচ্ছে আর গিয়ে ওপরে উঠছে। ওপরে এই পয়েন্টে এসে এইখানে আমার কি আছে, একটা সার্কুলার স্ফেয়ার রয়েছে। এটা হচ্ছে একটা সার্কুলার স্ফেয়ার বলছি, একটা মেটালিক স্ফেয়ার রয়েছে, মেটালিক হলো স্ফেয়ার। এখানেও তোমরা যদি একটু ইলেকট্রোস্ট্যাটিকের কথা মনে করো, আর কিছু চলে যেতে আর কি, হ্যাঁ একদম মেটালিক হলো স্ফেয়ার। সে কি, তাকে যদি তুমি চার্জ দাও তাহলে তোমার সে চার্জগুলো সারফেসের মধ্যে জড়ো হতে থাকবে, আর যেহেতু হলো ভেতরে পোটেনশিয়াল আমার কিন্তু ফিক্সড থাকবে। আর এটার যে ক্যাপাসিটেন্স হয় C=4πε0r হয়, ক্যাপাসিটেন্স হয় একটা হলো স্ফেয়ারের। আর হচ্ছে এই সিলিন্ডারের এই স্ফেয়ারের রেডিয়াসটা, এটা হচ্ছে ক্যাপাসিটেন্স, যদি তোমাদের মনে পড়ে কিছুটা। তো কি হচ্ছে, আমার সারফেসের মধ্যে এখানে একটা ব্রাশ লাগানো রয়েছে, এই ব্রাশটা কি করছে, এই ব্রাশটা এই বেল্টের সাথে কানেক্টেড, এমনভাবে কানেক্টেড যে পজিটিভ চার্জ যেগুলো উপরে উঠছে বেল্টের থ্রুতে, সেটা এই ব্রাশের মধ্যে দিয়ে হয়ে আমার এই স্ফেয়ারটায় জড়ো হতে লাগবে।
তার সারফেসে। বেল্টটাও মেটালিক হয়? হ্যাঁ কি হয়েছে? বেল্টটাও মেটালিক হয়? বেল্টটা দেখো রাবারের। না, এটা আমি বলতে পারবো না, এটা মোস্ট প্রবলি না মেটালিক। আমি এখানটায় সিলিন্ডারটা রাখছি যাতে, সরি স্পেয়ারটা রাখছি যাতে ওটা ওটা জড়ো করতে পারে। মেটালিক হলে না, মেটালিক হয়তো হবে না, মেটালিক হয়তো হবে না, এটা অন্য কিছুরই হবে। নাহলে ডাইরেক্ট তো স্পাইক থেকে হলোতে দিতে হয়, স্পিয়ারে দিতে পারতো চার্জ। না, এখানে তোমাকে সিস্টেমটা ক্রিয়েট, তুমি একটু ডিস্টেন্স ক্রিয়েট করতে হবে এখানটায়। এটা কেন হয় না সেটার কারণটা আমি এই মুহূর্তে মাথায় আসছে না, ডাইরেক্ট কেন করে না। কিছু মেকানিক্যাল ব্যাপার তো আছেই, কিছু ইঞ্জিনিয়ারিক্যাল ব্যাপার থাকবেই, না হলে নিশ্চয়ই হতো। তো এইভাবে জিনিসটা কানেক্ট করা আছে যাতে ওপরের যে স্ফেয়ারটা আছে, যে সেই স্ফেয়ারটা, এটা বিশাল বড় সাইজের হয়, কিন্তু সেইটা হয় কি চার্জ হয়ে যায়। মিস্টার বিনের একটা মনে আছে দেখেছিলেন না, মাথা চুলিয়ে হয়ে যাচ্ছিল? মিউজিয়ামে গিয়ে হ্যাঁ মিউজিয়ামে গিয়ে, ওটাই ওইটার মধ্যে এই জিনিসটাই ছিল হ্যান্ডগ্রাফ জেনারেটর। তোমরা যদি এই হাত দাও, এটা সায়েন্স সিটিতে নাকি আছে, তোমাদের কিন্তু মাথার চুলগুলো খাড়া হয়ে যাবে যদি এরকম জিনিসটা হাত দাও। একটা মানে ইলেকট্রোস্ট্যাটিক চার্জ স্টোর করা যায়। মেন হ্যান্ডিক্রাফট জেনারেটরের সুবিধা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক চার্জকে তুমি স্টোর করতে পারবে এই ওপরের মেটালিক স্ফেয়ারটায়। তাহলে হবে কি, এবার যত আমার উপরে দেখো চার্জ জড়ো হচ্ছে, যেহেতু আমার এই মেটালিক স্ফেয়ারের একটা ভালো ক্যাপাসিটেন্স আছে যেটা ডিপেন্ড করছে তার রেডিয়াসের ওপর, তুমি যদি যথেষ্ট বড় একটা স্ফিয়ার রাখো, তোমার তত বেশি কিন্তু তার ক্যাপাসিটেন্স হবে। যত বড় আর হবে স্ফিয়ারটার, যত সাইজ যত বড় হবে, তত তার ক্যাপাসিটেন্স বেশি। আর ক্যাপাসিটেন্স যত বেশি হয় সে তত বেশি চার্জ ধরতে পারে। কিউ ইকুয়ালস টু সিভি ফর্মুলা। তো এরম করে তুমি যদি প্রচুর পরিমাণ এই যে মেটালিক এই পদ্ধতির দ্বারা তুমি যদি প্রচুর পরিমাণ চার্জ তুমি এই স্ফেয়ারের মধ্যে ঢুকিয়ে দিতে পারো, এই ওপরের স্ফেয়ারটার মধ্যে ঢুকিয়ে দিতে পারো, তাহলে কি হবে বলো তো, এর পোটেনশিয়াল, চার্জ যত বাড়বে পোটেনশিয়ালও তত বাড়তে থাকবে। খেয়াল করো, ক্যাপাসিটেন্স যেটা আছে সেটা কিন্তু কনস্ট্যান্ট, এই মেটালিক স্ফিয়ারের রেডিয়াসটা তো ফিক্সড। তো আমার যে ইয়েটা রয়েছে, চার্জটা রয়েছে, আমার যে ক্যাপাসিটেন্স রয়েছে সেটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে আর চার্জ কন্টিনিউয়াসলি আমার কি হচ্ছে, আমার এই মেটালিক স্ফিয়ারের মধ্যে জড়ো হতে থাকছে। তো আলটিমেটলি এতে ফলে কি হবে, আমার চার্জ ইনক্রিজ করবে, তার সাথে সাথে ভি যেটা আছে পোটেনশিয়ালটা এই মেটালিক স্ফিয়ারের, সেটাও আমার ইনক্রিজ করবে। এরম করতে করতে ভিটা অনেক বড় হয়ে যাবে। তাহলে দেখো আমি এখানে একটা জিনিস পেয়ে গেলাম যার দ্বারা আমি কি করছি, একটা হাই পোটেনশিয়াল আমি ক্রিয়েট করতে পারছি, হাই পজিটিভ পোটেনশিয়াল আমি ক্রিয়েট করতে পারছি। এবার এইখানটায় যেখানটায় আমার ধরো ইয়েটা রয়েছে আর কি, এই মেটালিক স্ফেয়ারটা রয়েছে, সেখানটায় আমি একটা সোর্স রেখেছি যেটা আমার কি করবে, চার্জ পার্টিকেল, পজিটিভলি চার্জ পার্টিকেল, এটা পজিটিভলি চার্জ পার্টিকেল জেনারেট করবে। একটা এমন সোর্স আছে যেটা পজিটিভলি চার্জ পার্টিকেল, হয়তো আলফা পার্টিকেলের সোর্স হতে পারে, মেবি আলফা পার্টিকেল সোর্স হতে পারে। আলফা পার্টিকেলের সোর্স হতে পারে। তো কি হবে, যখনই আমার ওপরটা হাই পজিটিভ পোটেনশিয়াল আছে আর নিচেরটা তুলনামূলক তুমি ধরতে পারো প্রায় গ্রাউন্ড জিরো, পোটেনশিয়াল জিরো, তাহলে কি হবে, এখানকার যে চার্জ আছে এই ওপর আর নিচের মধ্যে তোমার আমি একটা হাই পোটেনশিয়াল ডিফারেন্স পাচ্ছে, ওপর আর নিচের মধ্যে একটা বিশাল বড় হাই পোটেনশিয়াল ডিফারেন্স পাচ্ছে, এই দুটো পয়েন্টের মধ্যে, এই দুটো পয়েন্টের মধ্যে একটা হাই পোটেনশিয়াল ডিফারেন্স পাচ্ছে। হ্যাঁ স্যার, বাস। তাহলে হবে কি, যে চার্জ পার্টিকেলগুলো আছে সেগুলো খুব হাই স্পিডে, মানে নিচের দিকে কি হবে, চার্জ পার্টিকেলগুলো নিচের দিকে, এই টিউব যেটা একটা এভ্যাকুয়েটেড টিউব রয়েছে, এভ্যাকুয়েটেড টিউবের মধ্যে দিয়ে চার্জ পার্টিকেলগুলো এই টার্গেটের ওপর খুব হাই স্পিডে এসে পড়বে, মানে অ্যাক্সিলারেটেড হবে। এই এভ্যাকুয়েটেড টিউবের মধ্যে দিয়ে চার্জ পার্টিকেলগুলো মানে অ্যাক্সিলারেটেড হবে, যেহেতু আমার এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। বলো তো কেন এভ্যাকুয়েটেড টিউব রেখেছি? এভ্যাকুয়েটেড মানে হচ্ছে কোনো গ্যাস নেই, ভ্যাকিউম করা। কেন বলো তো? যাতে এদিক ওদিক অ্যাক্সিলারেট না হয়। না, ভ্যাকিউম করা মানে ব্যাপারটা হচ্ছে কি, ধরো মলিকিউলস যদি থাকতো, এয়ার যদি থাকতো, তাহলে তো ওর সাথে চার্জ পার্টিকেলগুলো কলিশন করে তার ভেলোসিটি কমে যেত। তো হ্যাঁ, সেইটা যাতে না হয়, আমি তো এখানে চাইছি অ্যাক্সিলারেটেড হোক, তাই জন্য আমাকে এভ্যাকুয়েশনটা রাখা দরকার আছে। ভেলোসিটি তো কনস্ট্যান্ট হবে। ভেলোসিটি কিন্তু কথার কথা বলছি, তোমার যদি ইয়ে থাকে, এখানে যদি এয়ার থাকে,
টিউবটার মধ্যে। ভেলোসিটি তো ভেলোসিটি তো ওটা আমার যে ভেলোসিটি হওয়া উচিত ম্যাক্সিমাম, সেইটা হচ্ছে এইটা হাফ এম ভি ম্যাক্স ইকুয়ালস টু কিউবি, হাফ এম ভি স্কোয়ার ম্যাক্স ইকুয়ালস টু কিউবি। যে ম্যাক্সিমাম ভেলোসিটি যেটা হওয়ার কথা যদি আমার ভি পোটেন্সিয়ালের মধ্যে দিয়ে অ্যাক্সিলারেট করানো হয়। কিন্তু যদি আমার মাঝখানে আমার এয়ার মলিকিউলস থাকে তাহলে তো কলিশন করেও কিছু পরিমাণ ভেলোসিটি বার করে ফেলবে, কিছু পরিমাণ ভেলোসিটি তো মানে কিছু কাইনেটিক এনার্জি তো লস হয়ে যাবে না, হ্যাঁ বুঝতে পারলে? তাই জন্য আমাকে এটা এভাকুয়েটেড রাখতে হবে। তো ভ্যান ডে গ্রাফ জেনারেটর হচ্ছে ফার্স্ট টাইপ অফ অ্যাক্সিলারেটর, মানে ওটাকে প্রথম আমি বলতে পারি অ্যাক্সিলারেটর হিসাবে ইউজ করা যেতে পারে, ঠিক আছে? ফার্স্ট ক্যাটাগরি, প্রথম টাইপের। এর ব্যাপারেই আমি শর্টে একটু নোটস লিখে দিয়েছি। তোমরা কি আগের বার কিনেছিলে নিউক্লিয়ার ফিজিক্স এবি গুপ্তর বইটা কিনেছিলে কি? না আমি কিনি ও, যদি কিনে থাকতে তাহলে ওর মধ্যে কিন্তু ছিল, ওর মধ্যে এইসব চ্যাপ্টারগুলো আছে এবি গুপ্ত নিউক্লিয়ার ফিজিক্সে। ঠিক আছে, চলো নেক্সট টাইপ, ককরফট ওয়ালটন ভোল্টেজ মাল্টিপ্লায়ার। এটা একটা স্পেশাল টাইপের অ্যাক্সিলারেটর। এটাতে তোমার কি হয়, এটা হচ্ছে ওপরে যেটা দিয়েছি সেটা বেসিকটা রয়েছে, বেসিক সিস্টেমটা রয়েছে, আসল অ্যাক্সিলারেটরটা নয় কিন্তু এটা হচ্ছে একটা বেসিক সিস্টেম। তোমার এখানটা একটা ফিলামেন্ট রয়েছে, এটা হচ্ছে একটা ফিলামেন্ট। ফিলামেন্টে তোমার কি জানো তো, ফিলামেন্টে কি হয়, ফিলামেন্ট থেকে ইলেকট্রন বেরোয়, যেটা ধরো ইলেকট্রন গান তোমরা জানো, যেটা আমাদের টিভিগুলোতে সিআরটি ওই ক্যাথোডের টিউবগুলোতে থাকে। ওটা যখন গরম হয় ফিলামেন্ট, তখন তার মধ্যে থেকে তার সারফেস থেকে কি হয়, ইলেকট্রন বেরোয়। সেই ইলেকট্রনগুলো এবার আমার এই যে চেম্বারটা রয়েছে, সেই চেম্বারে আমার হাইড্রোজেন গ্যাস রয়েছে। এবার হাইড্রোজেন গ্যাসটা কি, হাইড্রোজেন গ্যাসটা তুমি যদি দেখো, এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, আর তার চারপাশে আমার একটা ইলেকট্রন ঘুরছে, নিউক্লিয়াস আর একটা ইলেকট্রন, এটা হচ্ছে আমার হাইড্রোজেনের অ্যাটম। এবার বলো তো না, হাইড্রোজেনের অ্যাটমের মধ্যে যে নিউক্লিয়াস, তার মধ্যে কটা প্রোটন কটা নিউট্রন থাকে? একটা প্রোটন থেকে শুধু। ইয়েস, তার মানে এটা হচ্ছে, তার মানে বেসিক্যালি আমার এখানে কি আছে, একটা প্রোটন আছে, আর কিছু নেই। তার মানে ধরো এবার এই ইলেকট্রনটা আমি দিলাম, তো এই ইলেকট্রনটা যে বেরোচ্ছে ফিলামেন্ট থেকে, সেই ইলেকট্রনগুলো আমার কি করবে, যখন এই H2 গ্যাসের মধ্যে দিয়ে পাস করবে, হাইড্রোজেন গ্যাসের মধ্যে দিয়ে পাস করবে, তাকে কি করবে, আয়োনাইজ করে দেবে। আয়োনাইজ করা মানে কি হচ্ছে, তার মধ্যে থেকে ইলেকট্রনকে ধাক্কা মেরে বার করে দেবে, ইলেকট্রনকে ধাক্কা মেরে বার করে থাকলে কি পড়ে থাকবে, পজিটিভলি চার্জ শুধু প্রোটন পড়ে থাকবে। তার মানে আমার এই যে, তাহলে আমার এই সিস্টেম থেকে যেটা বেরিয়ে আসবে সেটা বেরোবে হচ্ছে একটা প্রোটন। এবার সেই প্রোটনটাকে আমার এখানে হাই পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য অ্যাক্সিলারেশন হবে। এবার এই হাই পোটেনশিয়াল ডিফারেন্সটা কি করে ক্রিয়েট হচ্ছে, এটা তো আমরা বেসিক আইডিয়াটা দেখলাম, ককরফট ওয়ালটনের ক্ষেত্রে বেসিক আইডিয়াটা আমরা দেখলাম। কিন্তু এবার কিভাবে আমি এটা ইউজ করছি অ্যাজ এ ভোল্টেজ মাল্টিপ্লায়ার, কিভাবে এই হাই ভোল্টেজটা অ্যাচিভ হচ্ছে, সেইটা আমরা এবার পরের স্টেপে দেখব। ককরফট ওয়ালটন অ্যাক্সিলারেটরের মধ্যে আমার এরকম একটা সিস্টেম করা রয়েছে, এইটা আমার একটা হচ্ছে এসি জেনারেটর। এরকম শেপ থাকা মানেই বুঝবে হচ্ছে এসি জেনারেটর, অল্টারনেটিং কারেন্ট জেনারেটর। এরকম গোল গোল দুখানা কি বলে, এই ইন্ডাক্টর কয়েলের মতো যদি থাকে তাহলে বুঝবে এটা হচ্ছে আমার অল্টারনেটিং কারেন্ট জেনারেটর, এসি জেনারেটর, বা ট্রান্সফরমারও বলতে পারো। তো অবভিয়াসলি এটা টাইম টু টাইম ভ্যারি করবে, একবার প্লাস হবে একবার মাইনাস হবে, পরের মুহূর্তে এই সাইডটা মাইনাস হবে এই সাইডটা প্লাস হবে, এটা তো বুঝতেই পারছো। প্রাইমারি, এটা অনেকটা প্রাইমারি সেকেন্ডারি কয়েল, এটা পি এটা এস। এবার এই যে সিস্টেমটা তৈরি করে রেখেছি, এর মধ্যে S1 S2 এগুলো সব হচ্ছে কি, এগুলো হচ্ছে আমার সুইচ, বা কি বলতে পারো বা সুইচ বলতে পারো, যাই হোক কি বলতে পারো বা সুইচ বলতে পারো। তো এইগুলো কিভাবে কাজ করবে দেখো, আমার সবসময় এরকমভাবে সিস্টেমটা এইভাবে চেঞ্জ করা আছে
যে প্রথম মোমেন্টে ধরো এখানে তো একটা এসি কারেন্ট বসানো আছে, তার মানে টাইমের সাথে সাথে আমার কি হবে, কারেন্টটা আমার আপ ডাউন করছে, পজিটিভ নেগেটিভ হচ্ছে কারেন্টটা। যখন ফার্স্ট হাফ সাইকেল হবে তখন আমার যতগুলো অড নাম্বার অফ সুইচ আছে তারা কানেক্টেড থাকবে, 1 কানেক্টেড, S3 কানেক্টেড, এইগুলো সব ফর ফার্স্ট হাফ সাইকেলে কানেক্টেড আছে। সেকেন্ড হাফ সাইকেল যখন আমার এটা হবে তখন আমার যতগুলো অড নাম্বার তারা খুলে যাচ্ছে আর সব ইভেন্ট নাম্বারগুলো কানেক্ট হয়ে যাচ্ছে, S2 কানেক্টেড থাকবে, S4 কানেক্টেড থাকবে, সব ইভেন্ট নাম্বারগুলো কানেক্টেড থাকবে। তো চলো এবার দেখা যাক ঘটনাটা কি ঘটছে। যখন প্রথম হাফ সাইকেল আমি ধরে নিচ্ছি কথার কথা যে এই সাইডটা পজিটিভ এই সাইডটা নেগেটিভ, প্রথম হাফ সাইকেল। খেয়াল করে দেখো একদম ফার্স্টটা মানে যখন আমি কারেন্টটা সবে দিয়েছি সেই মোমেন্ট, তার আগে অবধি কারেন্ট কিছু দিইনি, তখন আমার সব কি কানেক্ট ছিল, S1 S3গুলো কানেক্ট ছিল, অড নাম্বারগুলো কানেক্ট ছিল, S2 S4 ইভেন্ট নাম্বারগুলো সব খোলা। খেয়াল করে দেখো C1টা কিন্তু আমার এই মোমেন্টে ব্যাটারির সাথে কানেক্টেড, এইটা কানেক্ট আছে, আর এইটা যদি তুমি দেখো এই পয়েন্টটা নেগেটিভের সাথে কানেক্টেড। C1টা শুধু একমাত্র কানেক্ট হচ্ছে, কমপ্লিট কানেকশন পাচ্ছে, ঠিক কি না? হ্যাঁ, এই গেলে এরাম করে ব্যাক করে দেখো, আবার তুমি ব্যাক করছো, সার্কিট কমপ্লিট হচ্ছে C1 এর ক্ষেত্রে। তাহলে C1টা কি হবে, সেই মোমেন্টে চার্জ হবে, C1টা হবে আমার চার্জড, C1টা আমার চার্জিং হবে। চার্জিংটা একটা অন্য কালার দিয়ে দেখাই। C1 যেটা আছে সেটা হচ্ছে কি সেই মোমেন্টে আমার চার্জ হচ্ছে। এবার কি হবে দেখো, যেমনি আমার সেকেন্ড হাফ সাইকেল এলো তখন কি হবে, সেকেন্ড হাফ সাইকেল এলে আমার C1টা যখন কিছু পরিমাণ চার্জড হয়ে রয়েছে, C1টা কিন্তু কিছু পরিমাণ আমার চার্জড হয়ে রয়েছে, যেমনি আমি সেকেন্ড হাফ সাইকেল কানেক্ট করলাম তখন আমার হচ্ছে কি S2 S4 এগুলো কানেক্ট হলো। সেই মোমেন্টে তুমি যদি দেখো এই মোমেন্টে কিন্তু আমার C1টা কিন্তু খোলা হয়ে গেছে, যেহেতু এই সাইডে আর কানেকশান পাচ্ছে না। C1টা কিন্তু এই যে আমার ট্রান্সফরমার রয়েছে, ট্রান্সফরমারটাও সেই মোমেন্টে চেঞ্জ হয়ে গেছে, ট্রান্সফরমারটাও আমার এই মোমেন্টে কী হয়েছে, চেঞ্জ হয়ে গেছে, এই সাইডটা প্লাস এই সাইডটা মাইনাস। তুমি খেয়াল করে দেখো C1টা কিন্তু কানেক্টেড নয়, C1টা ট্রান্সফরমারের সাথে কিন্তু কানেক্টেড নয়, কিন্তু তুমি যদি ভালো করে দেখো C1 আর C2 কিন্তু কানেক্ট হয়ে গেছে। এই দেখো কীভাবে, এই গেল এই গিয়ে C2 আর C2 এটা নেগেটিভ, এটা কানেক্টেড, মানে C2টা কিন্তু আমার C1 এর সাথে কানেক্টেড হয়ে আছে কিন্তু এই মোমেন্টে, ঠিক আছে? তো C1 কানেক্টেড থাকা মানে কি, C1 আর C2 কানেক্টেড হওয়া মানে কি হবে, এখন C1টা কি করবে, নিজের কিছু পরিমাণ চার্জ C2কে দিয়ে দেবে, কিন্তু সব চার্জটা দেবে না, কিছু পরিমাণ চার্জ দেবে, C2 চার্জড হয়ে যাবে। কারণ খেয়াল করো যদি দুটো সেম ক্যাপাসিটার থাকে, C1 ইকুয়ালস টু C2 যদি হয়, কথার কথা সেম ক্যাপাসিটেন্স থাকলে যে চার্জটা আমার ধরো C1-এ আমার কিউব পরিমাণ চার্জ আছে, যদি দুটো সেম ক্যাপাসিটার থাকে দুটোকে তুমি কানেক্ট করে দাও, C1 ইকুয়ালস টু C2 হয়, দুটোকে তুমি কানেক্ট করে দাও, তাহলে দুটোর মধ্যে চার্জটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, কিউ বাই টু করে দুটোর মধ্যে চার্জটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। কিন্তু এখানটায় আমার সেম হবে তার কিন্তু কোনো মানে নেই, বা ধরো আমরা তর্কের খাতিরে ধরেই নিলাম যে C1 C2 সেম, তাহলে কি হবে, C1 যে চার্জটা রয়েছে তার অর্ধেক C2কে দেবে, এটার তো হবে না যে C2কে সব চার্জটা দিয়ে দেবে, ঠিক কি না? সব চার্জটা কি দেবে না, কি করবে, অর্ধেক চার্জ দিয়ে দেবে। তারপর কি হবে, নেক্সট ফেজে আবার যখন পরের হাফ সাইকেল আসবে, পরের হাফ সাইকেলে আমার কি হবে, আবার এই সাইডটা পজিটিভ এই সাইডটা নেগেটিভ, তখন হচ্ছে কি আবার আমার অড নাম্বারগুলো কানেক্ট হয়ে যাবে, আবার অড চার্জ নাম্বার হবে না আগে আবার বলছি ওটা দেখো, C2টা কিন্তু চার্জ হয়ে গেছে, C2টা চার্জ হয়েছে C1 এর থেকে, C2 এবার খেয়াল করো C1টা অলরেডি কিন্তু কিছু পরিমাণ চার্জ, অ্যাটলিস্ট 50% চার্জ C1 এর মধ্যে এখনও রয়েছে, ঠিক আছে? তো C1-এ কিন্তু 50% চার্জ এখনও প্রায় বলতে পারো রয়েছে, 50% চার্জ এখনও আমার রয়েছে। যেমনি এবার আমি আবার সেকেন্ড ফেজ গেল, আবার যখন আমার সাইকেল চেঞ্জ হবে মানে থার্ড সাইকেলে আসবে, তখন আবার আমার কি হবে, অড নাম্বার সুইচগুলো কানেক্ট হবে, C1 S1 S3 এগুলো কানেক্ট হবে। তখন খেয়াল করে দেখো C2-র সাথে তোমার
সি টুর সাথে তোমার সি থ্রি কানেক্ট সি থ্রি যুক্ত, হ্যাঁ। সি টু এর সাথে তোমার সি C1 থ্রি, এই আলাদা। পয়েন্টটা দেখো আর এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টটার সাথে তোমার যদি তুমি চেক করো, এই দেখো এই পয়েন্টটার সাথে সি টু গেল আর এই পয়েন্টটার সাথে তোমার সি থ্রি গেল, মানে সি পয়েন্ট সি টু আর সি থ্রি এই সময় কানেক্টেড হয়ে গেছে। তার মানে যে প্রথম যে 50% চার্জ সি টু নিয়ে রেখেছিল সি ওয়ানের থেকে, এটা আবার সেটা এখন distribute হবে। 25% হয়ে যাবে, আর সেই 25% চার্জ কী হবে, সেটা সি থ্রি পেয়ে যাবে। 25% চার্জ সি থ্রি পেয়ে যাবে, কিন্তু এই মোমেন্টে আমার সি C1 আবার ওয়ানটা charged আবার হবে। চার্জ হবে, চার্জ হয়ে ওর চার্জটা ধরো কথার কথা বলছি আবার 100% হয়ে গেল। হ্যাঁ, এবার 100% নাও হতে পারে, কিন্তু মোদ্দা কথা হচ্ছে ম্যাক্সিমাম হয়ে গেল, সি ওয়ানের চার্জ অনেক বেড়ে গেল। বুঝতে পারলে তো? আবার পরের মোমেন্টে কি হবে, আমার পরের মোমেন্টে আবার আমার অড ইভেন নাম্বারগুলো কানেক্ট হয়ে যাবে, S2 S4 কানেক্ট হয়ে যাবে, তখন আবার কি করবে, সি ওয়ান আবার যে নিজের যে নতুন চার্জ পেয়েছে সেটার আবার কিছু পার্সেন্ট সি টুকে দিয়ে দেবে, সেটা আবার কিছু পার্সেন্ট সি টুকে দেবে। আর সি থ্রি সি ফোর কে দেবে। হ্যাঁ, এরমভাবে চলতে থাকবে চার্জটা, কিন্তু ওপরের ক্যাপাসিটারগুলোকে তার আগের জন দিতে থাকবে, কিন্তু প্রত্যেক মোমেন্টে খেয়াল করো ক্যাপাসিটেন্স, আগের ক্যাপাসিটেন্সটা কিন্তু সম্পূর্ণ চার্জ দেবে না, কিছু কম পরিমাণই চার্জ দেবে। মানে এটা অনেকটাই ঘুষ খাওয়ার মতো ব্যাপার হয়ে যাচ্ছে, যে নেতা 1 কোটি টাকার মধ্যে থেকে 50 লাখ টাকা নিজে খাচ্ছে, বাকি 50 লাখ টাকা থেকে সরকারি বাবু খাচ্ছে, ভাগাভাগি সরকারি হতে বাবু যাচ্ছে। থেকে এরম করতে করতে যে লাস্টে গরিব মানুষ যার কাছে টাকা পৌঁছানোর কথা, সে 10 টাকা পাচ্ছে, 10 টাকা পাচ্ছে। তো ওভারঅল কি ওকে, কে বড় লোক হলো, নেতা বড় লোক হলো। নেতা হচ্ছে আমাদের সি1। তাহলে তো ফাইনাল উত্তর ঠিক থাকবে না, হ্যাঁ, তাহলে তো ফাইনাল উত্তর ঠিক থাকবে না এই অঙ্কের। কেন? কারণ কারণ নেতারা তো আপনার কাজ বাজ করতে করতে টাকা কিন্তু খেতে এটা তো ফিজিক্স, এখানে নেতাই, হয় না। এখানে নেতা টাকা খেয়ে ঘুষ খেয়েই কাজ করে দেবে। আর এখানে তো সেটা বলতে হবে না, এখানে তো রাইটটা রাইটই দেবে। সেটাই তো ব্যাপার, এটাই তো মজা। তো নেতা আমার এখানটায় সি1, সে সব থেকে বেশি ঘুষ খেয়ে পড়ে আছে, আর ওপরে যে সবার লাস্টের ক্যাপাসিটার আছে সে হচ্ছে পুয়ার পাবলিক, গরিব পাবলিক, সে কিছু পাবে না। BPL কার্ড। সে বিপিএল কার্ড, সে বিপিএল কার্ডও পাবে না, তার থেকেও গরিব আর কি, যাদের কাছে নেই আর কি। বিপিএল কার্ডও তো আজকাল মানে রেস্টুরেন্ট মালিকদের কাছে থাকে, ধরো হ্যাঁ, সিএ, তার কাছে কোনো চার্জ প্রায় নেই বললেই চলে। তো বড়লোক নেতা, তাহলে দেখো এখানে কি হলো, আমাদের একটা সামাজিক ব্যবস্থায় একটা বিশাল বড় পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হলো, বিশাল বড় একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়ে গেল। তো যখন স্যার, এই পোটেনশিয়াল mechanism টা ডিফারেন্স কোথায় তৈরি হচ্ছে? হবে, হ্যাঁ বলো। মেইন সার্কিটের কোথায় হচ্ছে যেন মেকানিজমটা, একটু তোলেন উপরে। উপরেরটা তো আমার মেন সার্কিটে দেখাইনি, এটা উপরে আমি শুধু এটা নেই না? বলছি যে ভেতরে একটা এমন সিস্টেম রয়েছে, এই যে এইগুলোই ধরতে পারো, এই বাক্সগুলোই ধরতে পারো, এমন একটা সিস্টেম সুইচিং সার্কিট রয়েছে, সেটার জন্যই মানে পোটেনশিয়াল হাই পটেনশিয়াল সৃষ্টি করার জন্য এটা হচ্ছে, তাই তো? অবভিয়াসলি। আচ্ছা 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 আচ্ছা। তাহলে হলো কি, আমার বিশাল বড় একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হলো, আর সেই পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য কি হবে, চার্জ এবার অ্যাক্সিলারেট করবে। ক্লিয়ার হলো এই জায়গাটা? পোটেনশিয়াল ডিফারেন্স তো মানে বাস্তবে করা যায় হ্যাঁ, হয়তো। কিভাবে? এইভাবে হয়তো মানে পোটেনশিয়াল ডিফারেন্স তো হাই করা যায়, মানে স্টেবিলাইজারের কাজ করতে তো হিসাব মতো এটা। হ্যাঁ, হিসাব মতো তাই তো। এইগুলো তো পুরনো সময়কার, বুঝতেই পারছো তো, এইগুলো প্রথম সময়কার, সেই সময় সবে এইসব নিয়ে কাজ হচ্ছে, তখনও ইলেকট্রিক জিনিস অত বেশি ইয়ে হয়নি, ট্রান্সফরমার তৈরি হয়নি ভালো করে। বা হয়েছে, না হলে কি করে হবে, হয়েছে নিশ্চয়ই সেই সময়কার এই জিনিসগুলো। এখন তো তুমি বুঝতেই পারছো যে কি লেভেলের এখন অ্যাক্সিলারেটার এসে গেছে, এইগুলো হচ্ছে পুরনো সময়কার, যখন এইসব নিয়ে সবে কাজ শুরু হয়েছে তখন। আর তুমি যদি এরকম একটা সিস্টেম ক্রিয়েট করতে পারো অনেকগুলো ক্যাপাসিটার নিয়ে, তুমি বিশাল বড় একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করতে পারবে। যতগুলো স্টেজের মধ্যে দিয়ে যাবে তত বড় একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। ঠিক আছে, সুইচগুলো কি করে কাজ করে? হ্যাঁ, কি কি হয়েছে? করে কাজ করে? বুঝলাম না। সুইচগুলো ঠিক করে কাজ করানো তো আলাদা ব্যাপার না? হ্যাঁ, এবার ওটা ভেতরে ভেতরে মেকানিজম আছে, কিছু বানিয়ে রেখেছে যে এতক্ষণ টাইম পর অটোমেটিক সুইচ ইয়ে করবে, ওইগুলো মেকানিক্যাল ব্যাপার। এমন কিছু বানিয়ে রেখেছে, ধরো ক্লকের মতো, একটা টাইম পর অটোমেটিক সুইচটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলে? থার্মোস্ট্যাট সুইচ। বুঝতে পারলে, এগুলো মেকানিক্যাল জিনিস। বুঝেছি। আমরা ফিজিক্সটা নিয়ে ভাববো, আমরা ইঞ্জিনিয়ারিংটা নিয়ে ভাববো না এক্ষেত্রে। ঠিক আছে তো? হ্যাঁ। চলো পরেরটায় চলে যাওয়া যাক। এই যেগুলো বললাম সেগুলো এখানে গল্প ছড়ে লেখা রয়েছে, অল্প স্বল্প নোট।
নেক্সট টাইপ অফ অ্যাকচুয়াল অ্যাক্সিলারেটার যেটা ভবিষ্যতে এলো সেটা হচ্ছে লিনিয়ার অ্যাক্সিলারেটার। এটা হচ্ছে অ্যাকচুয়াল টাইপ অ্যাক্সিলারেটার। এবার এতক্ষণ অবধি মানে অ্যাডভান্সড এটাই সবথেকে। না 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 না, অ্যাডভান্সের স্টার্টিংটা মানে আমাদের এখন অ্যাডভান্স যেগুলো আছে সেগুলো যে প্রিন্সিপালে তৈরি হয় তার বলতে পারো এটা শুরু। তার আগেরগুলো জাস্ট আমার মানে আগেরগুলোকে তুমি বলতে পারো অ্যাক্সিলারেটার থেকে বেশি ভোল্টেজ মাল্টিপ্লায়ার, তাদের কাজ হচ্ছে হাই ভোল্টেজ তৈরি করা। এক্ষেত্রে এবার আমরা অ্যাকচুয়াল একটা অ্যাক্সিলারেটারের মতো জিনিস পেলাম, আর এটারই থিওরি ইউজ করে এবার আস্তে আস্তে অ্যাক্সিলারেটার ডেভেলপ হতে থাকলো। এটার থিওরিটাই এটা হচ্ছে বলতে পারো ফার্স্ট জেনারেশন অফ অ্যাক্সিলারেটার বলা যেতে পারে। বুঝতে পারলে তো? চলো কি করছে চলো দেখা যাক। ঘটনা ঘটছে এক্ষেত্রে এরকম একটা তোমার টিউব রয়েছে, এভ্যাকুয়েটেড টিউব, এই যে এইটা ভেতরে বড়টা টর্চের মতো দেখতে যে জিনিসটা সেটা। এটা হচ্ছে একটু পেনটা ছোট করি, এটা হচ্ছে একটা এভ্যাকুয়েটেড টিউব। এটা অনেক আবঝা হয়ে যাচ্ছে তার অ্যাক্সিডেন্ট। এটা হচ্ছে একটা এভ্যাকুয়েটেড টিউব। এই এভ্যাকুয়েটেড টিউবের মধ্যে দিয়ে আমার কি যাবে, এর মধ্যে অনেকগুলো আমার এই টিউবের ভেতরে আমার অনেকগুলো ছোট ছোট টিউব রয়েছে যেগুলো কোঅ্যাক্সিয়াল টিউব। কোঅ্যাক্সিয়াল মানে জানো তো তাদের অ্যাক্সিসটা একই বরাবর রয়েছে। কোঅ্যাক্সিয়াল টিউব অফ ইনক্রিজিং লেন্থ। ও এখানে লিখেছি আমি ইনক্রিজিং লেন্থ। কোঅ্যাক্সিয়াল টিউবস অফ ইনক্রিজিং লেন্থ মানে যতগুলো টিউব যাচ্ছে তাদের কিন্তু কি হচ্ছে, তাদের লেন্থ বাড়তে থাকছে। যত আমার দেখো প্রথম টিউবটা ছোট, তারপরেরটা আর একটু বড়, তারপরেরটা আর একটু বড়, আর সবার অ্যাক্সিসটা সেম রয়েছে। এবার আমি ধরছি কোনোভাবে আমার এখান থেকে চার্জটা বেরোলো। আচ্ছা একটা কথা বলে রাখি, আমরা এখানে যতগুলো চার্জ নিয়ে কথা বলছি সবই কিন্তু আপাতত পজিটিভ চার্জ নিয়ে আমরা এতক্ষণ কাজ করব। বেশিরভাগ অ্যাক্সিলারেটারই পজিটিভ চার্জে কাজ করছে। আর খেয়াল করে দেখো যতগুলো টিউব আছে, এখানে আমি 3টে দেখিয়েছি কিন্তু 3টে না অনেকগুলো টিউব আছে, এন সংখ্যক টিউব রয়েছে, ঠিক আছে? প্রত্যেক টিউবটা তার আগের টিউবের থেকে সাইজে বড়, এরকম এন সংখ্যক টিউব রয়েছে। আর এই টি যেটা লেখা রয়েছে এটা হচ্ছে আমার টার্গেট, এই টিটা হচ্ছে আমার টার্গেট। এখানে এসে আমাকে আলটিমেটলি পার্টিকেলটাকে ধাক্কা খাওয়াতে হবে, এটা হচ্ছে আমার টার্গেট। এই টার্গেটে গিয়ে আমাকে আলটিমেটলি পার্টিকেলটাকে ধাক্কা খাওয়াতে হবে। তো নিয়মটা আর খেয়াল করে দেখো যতগুলো অড নাম্বার রয়েছে, অড নাম্বার টিউবগুলো একটা আমার আরএফ মানে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি পোটেনশিয়াল। এটা একটা এসি জেনারেটর বা অসিলেটর। তার ওপরটার অংশটার সাথে সব অড নাম্বারগুলো কানেক্টেড, অড নাম্বার টিউবগুলো, আর নিচের অংশটার সাথে আমার ইভেন নাম্বার টিউবগুলো কানেক্টেড। আর এসি জেনারেটর মানে কি হবে, প্রথম মোমেন্টে ওপরটা প্লাস হবে নিচেরটা মাইনাস হবে, তারপরের মোমেন্টে ওপরটা মাইনাস হবে নিচেরটা প্লাস হবে, মানে টাইম টু টাইম আমার এটাও টাইমের সাথে সাথে পোটেনশিয়ালটা চেঞ্জ করবে, তাই তো? এবার আমাকে এই এসি জেনারেটরটাকে এমনভাবে আমাকে কানেক্ট করতে হচ্ছে যে যতক্ষণ যেমনি আমার এই যে পজিটিভ চার্জটা ধরো ঠিক আমার এই এক নম্বর টিউবের গায়ে এসে পৌঁছবে, 1 নম্বর টিউবের শেষে এসে পৌঁছবে, সেই মোমেন্টে কী হবে খেয়াল করো, 1 নম্বর টিউবটা আমার প্লাস হবে আর 2 নম্বর টিউবটা মাইনাস হয়ে যাবে। মানে কানেকশানটা তোমরা খেয়াল করে দেখো, 1 নম্বর টিউবটা তো আমার ওই এসি সোর্সটার মাথার সাথে কানেক্টেড, আর 2 নম্বর টিউবটা তো আমার এসি সোর্সের নিচের সাথে মানে নিচের পোর্শনটার সাথে কানেক্টেড। তো যখনই আমার 1 নম্বর আমার চার্জটা এইখানে এসে পৌঁছচ্ছে তখনই কি হচ্ছে দেখো, আমার 1 নম্বর টিউবটা পজিটিভলি কানেক্ট হয়ে যাচ্ছে আর 2 নম্বর টিউবটা তখন আমার নেগেটিভ হয়ে যাচ্ছে। তার ফলে কি হবে বলো তো, চার্জ পার্টিকেলটা যাবে ওইদিকে, হ্যাঁ পুশ পাবে। দেখো এমনি তো নিজে থেকে তো যাচ্ছিলই, যখন সে বেরিয়েছে তার কাছে একটা নিজস্ব ভেলোসিটি ছিল, v0 ভেলোসিটি নিয়েই সে বেরিয়েছিল, কিন্তু এই মোমেন্টে আসার পর এইটুকুনি জায়গায় তার ভেলোসিটিটা ইনক্রিজ করবে, v1 হয়ে যাবে,
ভেলোসিটিটা ইনক্রিজ করবে। কারণ কি, পেছন কিছুতে থেকে negative পজিটিভটাকে থাকবে। ঠেলবে, সামনে থেকে নেগেটিভটাকে টানবে। তো এখানেও একটা পুশ পাচ্ছে। কোথায় পাচ্ছে? এই অঞ্চলটায়, যখন সে দুখানা সিলিন্ডারের মাঝে রয়েছে। তারপর সিলিন্ডারের ভেতরে গেল, আর এটা কিন্তু খুব কাছাকাছি আছে, খুব একটা মানে সিলিন্ডারের লেন্থের তুলনায় এই গ্যাপটা কিন্তু খুব কম। সিলিন্ডারের লেন্থের তুলনায় এই গ্যাপটা খুব কম। এবার যেমনি আমার এই পার্টিকেলটা আমার এই সিলিন্ডার 2তে ঢুকে গেল, সিলিন্ডার 2তে ঢুকে যখন আবার সিলিন্ডার 2 এর এই সাইডে এসে পৌঁছলো, তখন খেয়াল করো সেই মোমেন্টে কিন্তু আবার চেঞ্জ হতে হবে। আমি চাইছি কি এর পরের মোমেন্টে আরো ভেলোসিটি বেড়ে যাক, v2 হয়ে যাক। তাহলে আমাকে ঠিক এই মোমেন্টে গিয়ে আমার চেঞ্জ হতে হবে। তখন আমাকে সেই মোমেন্টে যখন আমার সিলিন্ডার C2তে পৌঁছে গেছে, তখন আমার উল্টে যেতে হবে। তখন আমার এই এসি যেটা রয়েছে ওপরটাকে মাইনাস হতে হবে, নিচটাকে প্লাস হতে হবে। তার মানে আমার সেই মোমেন্টে C2 মাইনাস হয়ে গেল, C3 প্লাস হয়ে গেল। তাহলে হলো কি, এইখানটায় আবার আমার একটা পুশ পাচ্ছে, আর আমার চার্জটা আরও বেশি অ্যাক্সিলারেটেড হচ্ছে, কারণ ভেলোসিটি ইনক্রিজ করছে। এইভাবে সে যতগুলো লেন্থের মধ্যে দিয়ে যতগুলো কি বলে এই সিলিন্ডার বা এই টিউবস, ড্রিফট টিউবস বলে, C1 C2 C3-কে ড্রিফট টিউবস বলে, যতগুলো টিউবের মধ্যে দিয়ে পাস করবে তার তত বেশি ভেলোসিটি বাড়বে। কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমার এইটাকে আমার বুঝে শুনে চেঞ্জ হতে হবে। এই যে ফ্রিকোয়েন্সি আছে এসির, এটা আমার বুঝে শুনে চেঞ্জ হতে হবে, সাচ দ্যাট যতক্ষণ আমার পার্টিকেলটা এই দেখো আমি তো বলেছিলাম যে এই গ্যাপটা খুব ছোট, লেন্থ অফ দ্য পার্টিকুলার রেসপেক্টে এই গ্যাপটা খুব ছোট। তো যতক্ষণ ধরো আমার এই লেন্থের মধ্যে রয়েছে ততক্ষণ আমার চেঞ্জ হলে চলবে না। যতক্ষণ আমার পার্টিকেলটা এই টিউবের ভেতরে রয়েছে ততক্ষণ কিন্তু আমার এই ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হলে চলবে না। যেমনি আমার পার্টিকেলটা এই টিউবের বাইরে আসবে তেমনি আমার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হতে হবে। তার মানে এবার দেখো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়া মানে কি হচ্ছে, এই অর্ধেকটা কিন্তু হাফ কিন্তু অর্ধেকটা আমি নেব, কারণ একটা প্লাস তো অন্যটা মাইনাস, পরের মোমেন্টে এটা মাইনাস হবে অন্যটা প্লাস হবে, বুঝতে পারছো তো? তো আমার যদি আমার এই একটা টিউব ধরো আমার CN কথার কথা বলছি, ধরো CN, এই টিউবের মধ্যে এই টিউবটার লেন্থ হচ্ছে আমার LN, আর এই টিউবের মধ্যে ধরো একটা nth নম্বর টিউব, তার মধ্যে আমার TN সময় অবধি আমার এই পার্টিকেলটা ছিল। তাহলে আমার এই ফ্রিকোয়েন্সিটা কীরকম হতে হবে, সেটা হচ্ছে আমার শুড বি ইকুয়ালস টু, এই টাইমটা শুড বি ইকুয়ালস টু হাফ অফ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেটর। এই অসিলেটরের অর্ধেক ফ্রিকোয়েন্সির সময় হতে হবে। আরেকবার বলছি বুঝে নাও, একটা এই পার্টিকেলটা C3-তে কতক্ষণ থাকবে, কত সময় অবধি C3-তে থাকবে, মানে C3-র এক কোণা থেকে অন্য কোণা যেতে কত টাইম নেবে C3, যতক্ষণ না কিনা আমার C3টা মাইনাস আছে বা উল্টো বললো প্লাস আছে, আর না প্রথমে কি ছিল, মাইনাস ছিল তো নাকি, একদম ফার্স্টে উপরে প্লাস ছিল, নিচে নেগেটিভ ছিল, মাইনাস ছিল, হ্যাঁ। তো C3টা যতক্ষণ মাইনাস থাকবে ততক্ষণ, C3টা কতক্ষণ মাইনাস থাকবে, যতক্ষণ না আমার পার্টিকেলটা এই এক কোণা থেকে অন্য কোণায় পৌঁছচ্ছে। যেমনি আমার এক কোণা থেকে অন্য কোণায় পার্টিকেলটা পৌঁছবে, C3টা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তার মানে অর্ধেক সাইকেল চেঞ্জ হলো, খেয়াল করে দেখো অর্ধেক সাইকেল চেঞ্জ হলো, প্লাস থেকে মাইনাস হলো, মানে T/2 টাইম চেঞ্জ হয়েছে, বুঝতে পারলে তো? তাহলে আমি এখানে একটু ভুল করছি, আমার যে টাইমটা যেটা আছে TN টাইমটা, সেটা হবে আমার টাইম পিরিয়ড, এই RF অসিলেটরের যে টাইম পিরিয়ড হবে তার অর্ধেক হবে, T/2 হতে হবে। কারণ যেমনি এটা মাইনাস ছিল, যেমনি আমার পার্টিকেলটা এই এক কোণা থেকে অন্য কোণায় গেল, মানে TN টাইমটা বা T3 টাইমটা কভার করলো, তখনই আমার C3টা নেগেটিভ পোটেনশিয়ালে চলে গেল, সরি পজিটিভ পোটেনশিয়ালে চলে গেল, আর তার আগে নেগেটিভ ছিল পজিটিভ হলো, মানে অর্ধেক টাইম পিরিয়ড কভার করেছে। তাহলে আমি কি বলতে পারছি, T3 ইকুয়ালস টু T/2, অর্ধেক টাইম পিরিয়ড। এবার সিলিন্ডারের লেন্থ আমার ধরো কথার কথা বলছি এইটাই, এখানটাই দেখো হাফ অফ দ্য টাইম পিরিয়ড অফ RF অসিলেটর, এই তবেই আমার যদি আমার এই কতটা টাইম লাগবে, টাইম টেকেন বাই দ্য আয়ন টু ট্রাভার্স দ্য সিলিন্ডার
বা টিউব ইজ হাফ অফ দ্য টাইম পিরিয়ড অফ RF অসিলেটর, তাহলেই আমার অ্যাক্সিলারেশন হবে, না হলে অ্যাক্সিলারেশন হবে না। যদি বাই চান্স আমার এই টিউবের এই এন্ডে আসতে আসতে যখন আমার এখানে এসে পার্টিকেলটা পৌঁছবে, তখনও যদি আমার এইটা নেগেটিভ থেকে যায়, তাহলে কিন্তু পার্টিকেলের ওপর একটা ব্যাকওয়ার্ড ফোর্স কাজ অপোজিট করবে। সাইডে তো কিছুটা পরিমাণ ওর কিন্তু ভেলোসিটি কমে যাবে। আমি যে পরিমাণ ভেলোসিটি ইনক্রিজ করতে চাইছি সেটা কিন্তু হবে না। ক্লিয়ার? ক্লিয়ার হলো তো? হ্যাঁ স্যার। তাহলে টাইমটা কত হতে হবে, কতক্ষণ টাইম ধরে সে আমার সিলিন্ডারের মধ্যে রয়েছে, কত টাইম ধরে সে সিলিন্ডারের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে T ইকুয়ালস টু ln, লেন্থ অফ দ্য সিলিন্ডার আমি Length ধরে by নিচ্ছি velocity। ln, আর ভেলোসিটি আমি ধরে নিচ্ছি, কারণ ভেলোসিটি তো ইনক্রিজ হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল এই সিলিন্ডারের মধ্যে হচ্ছে vn, ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইন দিস সিলিন্ডার ইজ vn। তাহলে কতক্ষণ আমার এই পিরিয়ডের মধ্যে থাকবে, সেটা হচ্ছে T ইকুয়ালস টু ln বাই vn, লেন্থ অফ nth টিউব বাই ভেলোসিটি অফ দ্য আয়ন ইনসাইড দ্য nth টিউব। তো সিঙ্ক্রোনাইজেশন মানে RFটা ঠিকঠাক চেঞ্জ কীভাবে হবে, যদি টিটা আমার কত হয়, T ইকুয়ালস টু ln বাই vn ইকুয়ালস টু T/2, T/2টা কত, T/2 হচ্ছে, আর এবার খেয়াল করো ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেটর কী হয়, ফর্মুলা ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেটর ইকুয়ালস টু 1/t, 1 টাইম পিরিয়ড। তুমি সেটা যদি এখানে বসিয়ে দাও, তুমি কি পাচ্ছ, তাহলে টি যেটা আছে, যে কতক্ষণ পার্টিকেলটা আমার ওই nth টিউবের মধ্যে থাকবে, সেটা হচ্ছে আমার 1/2f, এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ অসিলেটর, ফ্রিকোয়েন্সি অফ অসিলেটর, ফ্রিকোয়েন্সি অফ অসিলেটর। ঠিক আছে? এবার ধরো n সংখ্যক টিউব ক্রস করে নিয়েছে, n সংখ্যক টিউব, n টিউবস ক্রসড, n সংখ্যক টিউবকে যদি পার করে নেয় পার্টিকেলটা, তাহলে তার মধ্যে কত এনার্জি তার ঢুকবে, আর আমি ধরে নিচ্ছি vm যেটা, সেটা হচ্ছে আমার দুটো, এই যে দুখানা, এই যে দুটো টিউব আছে, যে কোনো টিউবস, এটা ধরো তুমি C5 C6ও ধরতে পারো, যে কোনো টিউব, এই দুটো টিউবের মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, এটা কিন্তু সবসময় ফিক্সড থাকছে, এইটা আমি ধরে নিচ্ছি vn। এই পোটেনশিয়াল যেটা আছে দুটো টিউবের মধ্যে, সেটা কিন্তু সবসময় ফিক্সড থাকছে, সেটা হচ্ছে আমার ক্যাপিটাল vn। এইটা হচ্ছে অবভিয়াসলি ভোল্টেজ অফ দ্য অসিলেটর, ভোল্টেজ অফ দ্য অসিলেটর, যে RF অসিলেটরটা লাগানো তার ভোল্টেজ। ভোল্টেজ অফ দ্য অসিলেটর vm, সেটা হচ্ছে যে কোনো দুটো টিউবের মাঝখানে, ধরো C5 বা C6 টিউবের মাঝখানের ভোল্টেজ ডিফারেন্সটা। তাহলে আমি কি করব দেখো, আর যেহেতু আমার এইটা n সংখ্যক টিউবের মধ্যে দিয়ে গেছে, তার মানে তার চার্জটা n সংখ্যক টাইমস বেড়ে গেছে, তার এনার্জিটা n সংখ্যক টাইমস বেড়ে গেছে। প্রত্যেকবার খেয়াল করো vm পরিমাণ ভোল্টেজকেই ক্রস করছে, vm পরিমাণ ভোল্টেজকেই ক্রস করছে। একবার ক্রস করলে আমার qvm পরিমাণ বাড়তো, দুবার ক্রস করলে আমার আরেকবার qvm পরিমাণ বাড়তো, এরকম করে প্রত্যেক যতগুলো আমার গ্যাপ ক্রস করছে ততবার করে আমার qvm যোগ হতে থাকছে। যখন C1 থেকে C2 তে গেল তখন আমার qvm অ্যামাউন্ট বাড়লো, C2 থেকে C3 তে গেল তখন আরও qvm বাড়লো এনার্জিটা, তারপর 3 থেকে 4 এ গেল তখন আরও qvm বাড়লো, এরম n খানাকে ক্রস করেছে, তাহলে আমার টোটাল হয়ে যাবে nqvm। তাহলে টোটাল কত পরিমাণ কাইনেটিক এনার্জি বেড়েছে, আমার দরকার হচ্ছে vn, ফাইনাল কাইনেটিক এনার্জি, ফাইনাল ভেলোসিটিটা, সেটা হচ্ছে nqvm, এটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি কত পরিমাণ বাড়বে, সেটা ইকুয়ালস টু হাফ m vn স্কোয়ার। এখান থেকে আমি তার ভেলোসিটিটা বার করতে পারছি, vn ইকুয়ালস টু √2n3 ক্যাপিটাল vm বাই m, এখান থেকে আমি vnটা বার করতে পারছি। এবার তাহলে এইখান থেকে আমি বুঝতে পারবো যে যদি আমাকে vn পরিমাণ ভেলোসিটি পেতে হয়, ফাইনালে vn পরিমাণ ভেলোসিটি পেতে হয়, তাহলে আমার টিউবের লেন্থগুলো কীরকম হতে হবে, খুব ইম্পর্টেন্ট। টিউবের লেন্থগুলো আমি যখন বানাবো, আমার যে টিউবের লেন্থগুলোর ওপরই কিন্তু সব নির্ভর করছে এক্ষেত্রে। তো টিউবের লেন্থগুলো আমার কীরকম হতে হবে, C1 C2 ড্রিফট টিউবসগুলোর লেন্থ কীরকম হতে হবে, সেইটাকে আমি এই ফর্মুলা থেকে পাচ্ছি। ln ইকুয়ালস টু vn ইন্টু টি হতো, vn ইন্টু টি হতো, সেই টিটাকে তুমি 1/2f করে দিয়েছো, তাহলে তুমি পাচ্ছ vn/2f।
বুঝতে পারলে তো? এলএন যেটা হয় সেটা কি হয়, ভেলোসিটি ইন্টু ডিস্টেন্স, ভেলোসিটি ভিএন ইন্টু টি। আর টিটা কি, টি আমার হচ্ছে 1/2f, সেটা একটু আগেই পাওয়া গেছে। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ অসিলেটর, বসিয়ে দাও, তুমি কি পাচ্ছ, এলএন যেটা সেটা পাচ্ছ vn/2f। এবার ভিএনটা আমি এখান থেকে পেয়েছি, তুমি এটা বসিয়ে দাও, তুমি একটা এরকম জিনিস পাচ্ছ। এবার মজার জিনিসটা দেখো, তুমি জানো কোন পার্টিকেলটাকে তুমি অ্যাক্সিলারেট করবে, যার তার মাস জানো, তার চার্জ জানো। ধরো আলফা পার্টিকেল যদি হয়, তুমি তার চার্জ মাস দুটোই জানছো। তুমি এটা জানো যে তুমি যে আরএফ অসিলেটরটা ইউজ করছো তার ভোল্টেজ কত, ভোল্টেজটাই হচ্ছে আমার ভিএন। আরএফ অসিলেটর যেটা ইউজ করছো তার ভোল্টেজ কত তুমি জানো, তার ফ্রিকোয়েন্সি কত সেটাও তুমি জানো। তাহলে আর কতগুলো টিউব তুমি ব্যবহার করবে এন, সেটাও তুমি জানো। তাহলে আর তোমার কত ভেলোসিটি পেতে হবে সেটাকে ধরো তুমি বার করে নিচ্ছ এই ফর্মুলা থেকে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে তোমার টিউবের লেন্থ কীরকম রাখবে, টিউবের লেন্থগুলো রাখবে এই ফর্মুলা অনুযায়ী, ln = 1/f √n/2m। এন যেটা আছে সেটা হচ্ছে প্রত্যেক টিউবের জন্য চেঞ্জ হচ্ছে। প্রথম টিউবের জন্য এন হচ্ছে 1, তাহলে তুমি এখানে ফর্মুলায় 1 বসাও, তুমি প্রথম টিউবের লেন্থটা পেয়ে যাচ্ছ। দ্বিতীয়টার জন্য এখানে 2 বসাও, তুমি দ্বিতীয় টিউবের লেন্থটা পেয়ে যাচ্ছ। তৃতীয়র জন্য এন এর মধ্যে 3 বসাও, তুমি তৃতীয় ড্রিফট টিউবের লেন্থটা পেয়ে যাচ্ছ। এইভাবে তুমি যে অ্যাক্সিলারেটরটা তোমায় বানাতে হবে টু গেট পসিবল ভিএন অ্যামাউন্ট অফ ভেলোসিটি, তুমি চাইছো যে তোমার পার্টিকেলটার যেটার মাস এম আর চার্জ কিউ, তার ভিএম ভেলোসিটি থাকুক, ভিএন এন সংখ্যক টিউবের মধ্যে দিয়ে গিয়ে তার ভিএন ভেলোসিটি আসুক, তাহলে সেইটার জন্য তার লেন্থগুলো কিরাম অর্ডারে হতে হবে সেটা তুমি এই ফর্মুলা থেকে বার করতে পারবে। এইটা হচ্ছে আমার ফার্স্ট একটা এমন অ্যাক্সিলারেটর যে ক্ষেত্রে, খুব মজার ব্যাপার, তোমার হাই ভোল্টেজ দরকার পড়ছে না। খেয়াল করে দেখো, তোমার কি খুব হাই ভোল্টেজ দরকার পড়ছে তৈরি করার? তুমি যে অসিলেটরটা ইউজ করছো তার একটা ফিক্সড ভোল্টেজ আছে ভিএম। তুমি যে ভোল্টেজটা ব্যবহার করছো অসিলেটরটা, তার ভোল্টেজটা ফিক্সড। তুমি এখানে টিউবের সংখ্যা বাড়িয়ে তুমি ওটাকে অ্যাক্সিলারেট করছো। বুঝতে পারলে তো আমার এখানে কিরম সুবিধা পেয়ে গেল? তারপর আসে হচ্ছে সেকেন্ড, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। খেয়াল করে দেখো, এটা তোমাদের কিন্তু ক্লাস 12-এও আসতো, সাইক্লোট্রন। সাইক্লোট্রনটা কি আছে, একটা ছবি দেখাচ্ছি। সাইক্লোট্রন এরকম একটা দেখতে হয়, উপরের দিকে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, আর এইখানটায় এইগুলোকে যেটা আছে, সেইগুলোকে বলা হয় হচ্ছে, এই যে এই দুখানা দেখতে পাচ্ছ, এই যে এই একটা অংশ আর এই একটা অংশ, এটাকে ডি বলে, DEE বা অ্যাকচুয়ালি ক্যাপিটাল ডি, এটাকে ক্যাপিটাল ডি বলে। এইটাকে আর এইটাকে, এই দুখানা ডি আছে। ডি কেন? দেখো এটাকে ডি এর মতো দেখতে, একটা উল্টো ডি আছে, একটা সোজা ডি আছে, তাই জন্য এটাকে বলা হয় 2 Ds, DEE। ঠিক আছে, বুঝতে পারলে তো এটা? আর ওপরের দিকে খেয়াল করো, ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, ম্যাগনেটিক ফিল্ডটা ওপরের দিকে কাজ করছে পারপেন্ডিকুলার টু দ্য ডি। যে ডিগুলো আছে সেগুলো পারপেন্ডিকুলার। আর এই ডটেড লাইনগুলো দেখতে পাচ্ছ তো, এই ডটেড লাইনগুলো হচ্ছে আমার চার্জ পার্টিকেলের রাস্তাটা, চার্জ পার্টিকেলের পাথটা। পাথ অফ চার্জ পার্টিকেল। তো এটা কিভাবে কাজ করছে চলো দেখা যাক। এটাকে বলা হয় সাইক্লোট্রন। হ্যাঁ,
আচ্ছা, এটার জন্য আমরা একটুখানি আমাদের পুরনো আইডিয়াতে আমরা যাব, যেখানটায় তোমরা খেয়াল করে দেখো আমরা এই জিনিসটা করেছিলাম। এটা আমরা সেকেন্ড সেমিস্টারেও মোস্ট প্রবাবলি অল্প স্বল্প করেছিলাম আইডিয়াটা, যে যখন ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, ম্যাগনেটিক ফিল্ডটা দেখো ক্রস করা মানে কি বলো তো, আমার যেই পেজটা তুমি দেখতে পাচ্ছ তো, পেজের সাথে পারপেন্ডিকুলার আছে, মানে ভেতরের দিকে ঢুকছে, বুঝতে পারছো তো, পারপেন্ডিকুলার টু দ্য স্ক্রিন বা এই পেজ যাই বলো না কেন। তো এইখানে তুমি যদি একটা পজিটিভ চার্জকে ঢোকাও, পজিটিভ চার্জটা কি করবে, কোন দিকে যাবে? ধরো এই পজিটিভ চার্জটার এই দিকে বেঁকে গেল, ধরো ভেলোসিটি রয়েছে এই দিকে, যাই হোক বুঝে নাও, ভেলোসিটিটা এই দিকে রয়েছে। তাহলে তুমি যদি এখানটায় ব্যবহার করো, এই ধরো এই দিকে বি আছে, এই দিকে ভি আছে, তাহলে ম্যাগনেটিক ফোর্সটা আমার কোন দিকে কাজ করবে? ওপরের দিকে কাজ করবে। এটা রাইট হ্যান্ডই করে না? এই তো একই তো, Electrical ভি ক্রস বি, এফ ইকুয়ালস টু ভি ক্রস বি, right. কিউ ইন্টু ভি ক্রস বি। মনে পড়লো? তো তুমি সেইটাই যদি অ্যাপ্লাই করো, চার্জটা ধরো প্লাস কিউ চার্জ, তার ওপরে একটা ফোর্স কাজ করবে। তো সে যাচ্ছে ভেলোসিটি নিয়ে এই দিকে, উপরের দিকে ফোর্স কাজ করছে, ওর ট্র্যাজেক্টরিটা বেঁকে যাবে। বেঁকে যখন এই পয়েন্টে এসে পৌঁছবে চার্জটা, তখন কি হবে দেখো, যখন এই পয়েন্টে এসে পৌঁছবে তখন চার্জটার ওপর ভেলোসিটি এই দিকে আছে, ফোর্স কোন দিকে কাজ করবে? ভেতরের দিকে। আবার বেঁকে যাবে, সাইকেল হবে। আবার দেখবে এই পয়েন্টে গিয়ে অবভিয়াসলি এই দিকে ভেলোসিটি, এই দিকে নিচের দিকে ফোর্স, আর এই দিকে গিয়ে ভেলোসিটি নিচের দিকে, ফোর্স ভেতরের দিকে, ব্যাক করে চলে আসবে। তাহলে আমার পার্টিকেলটা কি হচ্ছে, গোল একটা সার্কুলার পাথে মুভ করছে। এই সার্কুলার পাথের রেডিয়াসটা কত হয়? বাই ক্যালকুলেশন তোমরা করে দেখতে, এটা পুরনো নিয়ম, এমভি বাই কিউবি, এটা পুরনো, এটা ছিল ফর্মুলা, রেডিয়াস অফ দ্য পাথ ইকুয়ালস টু এমভি বাই কিউবি। এটা তোমরা কিভাবে পাচ্ছ বলো তো? এমভি স্কোয়ার বাই আর, যেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, সেটাকে তুমি কার সাথে ইকুয়েট করছো? কিউভিভির সাথে ইকুয়েট করছো, এখান থেকে তুমি পাচ্ছ, এইখান থেকে তুমি এই জিনিসটা পাবে, ঠিক আছে? তাহলে এখানটায় এটার টাইম পিরিয়ডটা কত হয় যদি তুমি মনে করার চেষ্টা করো, টাইম পিরিয়ডের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কিউভি বাই 2πm। কিউভি বাই 2πm, এটা হচ্ছে টাইম পিরিয়ড। মজার ব্যাপার, টাইম পিরিয়ডটা কি আমার ভেলোসিটির উপর নির্ভর করে? না, ভেলোসিটির উপর নির্ভর করে না। তার মানে ভেলোসিটিটা কার উপর নির্ভর করে? রেডিয়াসের উপর নির্ভর করে। যত ভেলোসিটি বাড়বে, ধরো v1 আছে, তখন আমার r1 আছে, যদি আমার ভেলোসিটি বাড়ে তাহলে আমার কি হবে? আমার রেডিয়াসটা বেরিয়ে যাবে, কিন্তু টাইম পিরিয়ড সেম থাকবে। টাইম পিরিয়ডটা এটার ক্ষেত্রেও টি থাকবে, এটার ক্ষেত্রেও টি থাকবে, টাইম পিরিয়ডটা আমার ফিক্স থাকবে। এই প্রিন্সিপালটাই আমি ইউজ করব সাইক্লোট্রনে। চলো সাইক্লোট্রনে ব্যাক করি। হ্যাঁ, বলো। দুটো প্রিন্সিপালই তো কাজ করছে, কিউবও কাজ করছে আর এটাও কাজ করছে। অবভিয়াসলি সাইক্লোট্রনে আমার দেখো সিস্টেমটা হচ্ছে এই যে মেন, এইখানে তোমার উপর দিকে ধরো তোমার ফিল্ডটা রয়েছে, উপর দিকে কাজ করছে, উপরে বা নিচে কোনো একটা দিকে হবে। এখন হ্যাঁ, উপরের দিকেই হবে, না হলে আমার চার্জটা এরম ভাবে ঘুরতো না। পজিটিভ চার্জ, মাঝখানে সোর্স রয়েছে, এই যে মাঝখানে, একটু বড় করে দিই, মাঝখানে সোর্সটা রয়েছে, এই যে এস ফর সোর্স। রেডিয়াসটা বাড়ছে কি করে? বলছি, পজিটিভ চার্জ। এবার প্রথমে গোল করে ঘুরবে, তো প্রথমে গোল করে ঘুরছে। এবার এখানে দেখো তোমার এই যে একটা তোমার দুটো ডি আছে না, দুটো দিকে তুমি একটা এইচএফ হাই ফ্রিকোয়েন্সি পোটেনশিয়ালের সাথে কানেক্ট করে রেখেছো, মানে এটাও একটা অসিলেটর। অসিলেটরটা কি করবে? প্রথম পয়েন্টে ধরো আমার যখন পার্টিকেলটা এখানে আছে, এটা এখান থেকে D2-তে গেল, D2 থেকে যখন আমার বেরোতে যাবে, এমনভাবে সিঙ্ক্রোনাইজ করা রয়েছে, যখন আমার পার্টিকেলটা বেরোবে এইখানে আসবে, D2 থেকে মাঝখানে আসবে,
তখন আমার D2টা পজিটিভ হয়ে যাবে, D1টা নেগেটিভ হয়ে যাবে। তার মানে D2টা ওকে ঠেলবে আর D1টা ওকে টানবে। বুঝতে পারলে? দেখো সোর্স থেকে বেরোবার সময় কিন্তু তার একটা ভেলোসিটি আছে। যখন সে সোর্স থেকে বেরোচ্ছে, এস থেকে যখন সে বেরোচ্ছে পার্টিকেলটা, সে একটা ভেলোসিটি নিয়ে বেরোচ্ছে, সেটা হচ্ছে তার ইনিশিয়াল ভেলোসিটি। তো এবার যেহেতু সে ম্যাগনেটিক ফিল্ড, পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সে ভেলোসিটি নিয়ে ঘুরছে, সে অটোমেটিক একটা কার্ভ পাথ করা শুরু করবে। বুঝতে পারলে তো এই জায়গাটা? এবার যেমনি সে এখানে এলো D2 থেকে, এই জায়গা থেকে ধরো D2 থেকে D1 এর যাচ্ছে, এমনভাবে আমি সিস্টেমটা বানিয়ে রেখেছি যে আমার D2টা পজিটিভ হয়ে গেল, D1টা নেগেটিভ হয়ে গেল। তার মানে কি হলো, চার্জটা আমার এই পয়েন্টে গিয়ে অ্যাক্সিলারেট করবে। যেমনি আবার ঘুরে এইখানে আসলো, তখন আমার কি হবে, D1টা পজিটিভ হয়ে গেল আর D2টা নেগেটিভ হয়ে গেল। তখন আবার এইখানটা এসে আবার অ্যাক্সিলারেট করবে। যেহেতু আমার এখানে ভেলোসিটি বাড়ছে, অটোমেটিক্যালি আর বাড়ছে। বুঝতে পারলে স্বরাজ? যেহেতু ভেলোসিটি বাড়ছে, আর আমার বাড়ছে, কারণ ভেলোসিটি আমার কার ওপর নির্ভর করছে, আর এর ওপর। কিন্তু টাইম পিরিয়ডটা সেম থাকছে। এবার টাইম পিরিয়ডটা এটাই মজার, টাইম পিরিয়ডটা ফিক্সড, টিটা ফিক্সড। তার মানে আমার স্যাটেলাইটের এই যে অরবিট চেঞ্জ করা। অসিলেটরটা আমি লাগিয়ে রেখেছি, এটাও আমার ফিক্সড হবে, এটার টাইম পিরিয়ডও ফিক্সড হবে। বুঝতে পারলে তো? আমি আরামসে আমি অ্যাক্সিলারেটেড হয়ে যাচ্ছে, আর এই রেডিয়াসটা বাড়ছে। রেডিয়াসটা বাড়ছে। আর যখন আমার ম্যাক্সিমাম রেডিয়াসটা হবে, এই ডিগুলো যে আছে, এইগুলোর রেডিয়াসটাই হবে তার ম্যাক্সিমাম রেডিয়াস। তারপরে বেরিয়ে যাচ্ছে কি করে? একটা ফুটো থাকবে, এগুলো তো মেকানিক্যাল ব্যাপার, মানে ইঞ্জিনিয়ারিং আচ্ছা। ব্যাপার। একটা কোথাও একটা বার করে রেখেছে, জায়গা রেখেছে যেখান দিয়ে বেরিয়ে যেতে পারে। আরো ভেতরে আরো অনেক কিছু থাকতে পারে, ডিফ্লেকশন। আমরা তো মেন থিওরি পড়ছি না। হ্যাঁ। তো প্রিন্সিপালটা আমার এখানে হচ্ছে এই প্রিন্সিপালটা, যেটা একটু আগে দেখালাম, ফোর্স, যেটা হচ্ছে আমার এই সার্কুলার পাথ অফ এ চার্জ পার্টিকেল ইন এ পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমাকে যদি আমি যেটা বললাম সেই জিনিসগুলি এখানে লেখা রয়েছে। আমার এই ফ্রিকোয়েন্সিটাকে পেতে হবে, এই ফ্রিকোয়েন্সিটাই আমার অসিলেটরের ফ্রিকোয়েন্সি হতে হবে, তবেই আমার কি হবে, অ্যাক্সিলারেশন হবে, না হলে হবে না। এই ফ্রিকোয়েন্সিটা একটা নাম আছে, কি বলে? ফ্রিকোয়েন্সি। সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? পার্টিকুলার এনার্জি কত পরিমাণ ইনক্রিজ হবে? W = ½ mv²। মাইনাস ফাইনাল। না মাইনাস হবে না, এটা বলছি। এমটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি। তুমি ভি এর জায়গায় তুমি ফর্মুলাটা বসিয়ে দাও। আমার ভিটা কি, আরটা কি ছিল মনে করে দেখো। আরটা ছিল হচ্ছে আমার R = mv/qb, mv/qb, ভি এম ধরে নাও বাই কিউবি। এটা হচ্ছে আর এম, যেটা হচ্ছে ম্যাক্সিমাম। আমি এম স্ট্যান্ডস ফর ম্যাক্সিমাম। সেখান থেকে তুমি ভিএমটা এখানে বার করে বসিয়ে দাও। ভিএমটা হচ্ছে RM/m², এটা বসিয়ে দাও। আর এমটা হচ্ছে রেডিয়াস অফ দ্য ডি, এই যে ডি গুলো আছে তার রেডিয়াসটাই হচ্ছে ম্যাক্সিমাম রেডিয়াস। কারণ এই ঘুরতে 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 সব থেকে বড় যখন হবে, তখন তো একদম ডি এর সমান হয়ে যাবে না। বুঝতে পারলে তো? যদি আমি এই ছবিটা দেখাই, তাহলে দেখে নাও, এই যে ঘুরতে ঘুরতে ম্যাক্সিমাম যে এই যে এইখান দিয়ে বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? এটা অ্যাকচুয়াল ছবি। তো ঘুরতে ঘুরতে ম্যাক্সিমাম রেডিয়াসটা তো এই ডি এর রেডিয়াসের সমান হয়ে যাচ্ছে, ডি এর রেডিয়াসের সমান হয়ে যাচ্ছে। তাহলেই বোঝা গেল। এটার সবথেকে বড় ইউজফুলনেস কি? তুমি খুব হাই ভেলোসিটি অবধি তুমি এটাকে প্রোটনকে, ডয়টেরনকে আর আলফা পার্টিকেলসকে, মানে যেগুলো হচ্ছে আর কি পজিটিভলি চার্জ, তাদেরকে খুব হাই এনার্জি 10 থেকে 50 মেগা ইলেকট্রন ভোল্ট অবধি তুমি এটাকে এনার্জাইজ করতে পারো, অনেক বেশি। তো ওই প্রথমে যে ছবিটা দেখালাম, ওখানে দুটো সার্কেল ছিল তাই না? একটা বড় আর একটা ছোট ছিল, মানে এটা সাইকেলটনের কাজ করে ছোট। না ডি গুলো যেটা আছে, আরেকবার দেখাচ্ছি। এই ডি গুলো যেটা আছে সেটাই সার্কেলের ভেতরে। এটা না একদম প্রথমে দেখালেন না একটা, যেটা জেনে আমি এঁকেছি, মানে ডি গুলো কিছুর একটা ভেতরে আছে, সেটা বোঝাবার জন্য।
এইটার কথা বলছি না ভাই। আমি একদম ফার্স্টে ছবি দেখালাম না, সেই জেনেভায় যেটা আছে গোল ও একটা। আচ্ছা 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 ওখানে দাঁড়াও, দুটো সার্কেল আছে দেখেন, একটা ওটা তো ছোট হ্যাঁ একটা বড়। দুখানা পার্ট আছে দেখো জেনিভার ওটা কি যেটা- সাইক্লোট্রন এর কাজ করে না না ছোটটা? না ওটা সাইক্লোট্রন ঠিক বলতে পারবো না গো, ওটা সাইক্লোট্রন মেবি না, ওটা সাইক্লোট্রন, ওটা ওর অ্যাডভান্স, খুব অ্যাডভান্স ফেজ। কারণ সাইক্লোট্রন বা হতে পারে, কারণ সাইক্লোট্রনেরই এরপর থেকে মানে ফার্স্ট ভেলোসিটিটা হয়তো ওটা দিয়ে বেশি অনেক বেশি করেই দেয়। মেবি ওটা দেখো এবার ওটা আমি জানি না, ওটা আরো কমপ্লেক্স বলতে পারো, ওটা সাইক্লোট্রনের মতোই কাজ করবে কিনা সেটা আমি বলতে পারবো না, কারণ ওটা আরো কমপ্লেক্স জিনিস। কিন্তু হ্যাঁ এই থিওরিটাই ইউজ করে, তুমি ওই গোলের মধ্যে তুমি যত ঘুরবে, ওই গোল ইয়েটার মধ্যে যত ঘুরবে তত তার কি হবে, তার ইয়ে বাড়তে থাকবে, যত এই গোলটার মধ্যে ঘুরতে থাকবে তার তত ভেলোসিটি বাড়বে। প্রথমে এইটার মধ্যে ঘুরিয়ে একটা হাই ভেলোসিটি রিচ করানো হতো, তারপর করতো কি বড়টার মধ্যে ঘোরাতো। এবার অনেক দিন প্রায় কয়েক মাস ঘোরাবার পর সেই দরকারের ভেলোসিটিটা পাওয়া যেত আর কি, কয়েক মাস ঘোরাবার পর নাকি প্রায় বছর খানেক। ভীষণ অনেক ভেলোসিটি হিসাব মতো। প্রায় এবার অনেক ভেলোসিটি হলেও তুমি স্পিড অফ লাইটের কাছাকাছি, তার থেকে তো বেশি হবে না, কাছাকাছি না, কাছাকাছি তো অনেক তাও। অনেক তাও কাছাকাছি যেহেতু হয়। হ্যাঁ প্রোটনকে ইয়ে করছে আর কি, সেই জন্য। ঠিক আছে, আচ্ছা এটার সব থেকে আরেকটা বড় সুবিধা যে তোমার কোনো হাই ভোল্টেজ সোর্স লাগছে না, হাই ভোল্টেজ সোর্স লাগছে না, তুমি কম ভোল্টেজ সোর্স দিয়েই তোমার দেখো আগের যে অ্যাক্সিলারেটরটা বোঝালাম যেটা হচ্ছে আমার লিনিয়ার অ্যাক্সিলারেটর, এটাতেও কিন্তু আমার হাই ভোল্টেজ সোর্স লাগছিল না, কিন্তু তোমার টিউব প্রচুর সংখ্যক টিউব দরকার, অনেকগুলো টিউব, মানে বিশাল লম্বা হতে হবে জিনিসটাকে যদি তোমার অনেক বেশি এনার্জি দরকার হয়। সেই সুবিধাটা তুমি কিন্তু সাইক্লোট্রনে পেয়ে যাচ্ছ, তোমার অতটা চাপ হবে না কিন্তু, বুঝতে পারলে তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আর লিমিটেশন একটা গন্ডগোল আছে, সেটা হচ্ছে যত তোমার ভেলোসিটি বাড়বে রিলেটিভিস্টিক মাস বাড়বে। রিলেটিভিস্টিক মাস এম যেটা আছে সেটা ইকুয়ালস টু m0 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি, বাবা সরি, রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, যত তোমার ভি বাড়ছে তোমার এই রিলেটিভিস্টিক মাসও বাড়তে থাকবে, সেটার জন্য হবে কি আমার ফল করবে, এইটা বেড়ে যাওয়ার জন্য আমার প্রবলেম হতে পারে এইটার কি জন্য। জিনিস স্যার এটা? হ্যাঁ হ্যালো, কি জিনিস এটা? এটা হচ্ছে ওই যে আইনস্টাইনের ফর্মুলা, একটা বাবা, এটা লরেন্স জানো না? ফর্মুলা। আইনস্টাইন? আচ্ছা আছে তো, এবার আছে তো, কোনো চাপ নেই, পড়বে এবার তো আছে, আবার পড়বে এইগুলো ক্লাসিক্যাল ডিনামিক্সে, ক্লাসিক্যাল ডিনামিক্সে আবার পড়বে। আরে ওইটা আচ্ছা, কেন আমরা কোনো মাসকে আলোর গতিতে আমি নিয়ে যেতে পারি না, আমি নিজে কেন কখনো আলোর গতিতে যেতে পারবো না, কারণ যত আমার আলোর গতিতে যাব আমার ভিটা যত আমার ইকুয়ালস টু সি হলে নিচের পার্টটা দেখো জিরো হয়ে যাবে, আমি ইনফিনিটি মাস ইনফিনিটি হয়ে যাবে। হ্যাঁ সই না তো আশা করি হয়ে যাবে। এটা তো আমরা ক্লাস 11-এ আমাদের স্যার গল্প করতো এইসব, তখন কিছু বুঝতাম না, শুনতে ভালো লাগতো যে মাস ইনফিনিটি হয়ে যাবে, তারপর থার্ড ইয়ারে যখন জেবি স্যার পড়ালেন তখন এইসব জানতে পারলাম, ও আচ্ছা এই ব্যাপার। এটা আমাদের আছে। হ্যাঁ তোমাদের ক্লাসিক্যাল ডিনামিক্সে আবার রিলেটিভিটি আছে, বেশ অনেকটা আছে, এই পুরনো জিনিসগুলো এটা করতে হবে। মেকানিক্সই তো ছিল আমাদের ফার্স্ট সেমিস্টারে, এই যে একটা অঙ্ক ওটা তো অল্প ধরা ছিল। আমাদের mechanics-এ। ওটা তো অল্প এর ছিল। পরীক্ষায়। রিলেটিভ মাস পড়িনি। হ্যাঁ হ্যাঁ, ওই একটা অঙ্ক আসছিল, পাচ্ছিলাম না আচ্ছা যদি আজকে আমরা এই অবধি থাকুক,